সুজয়ের বয়স 45 ছুঁই ছুঁই। একটি ভালো কোম্পানিতে উচ্চ পদে প্রতিষ্ঠিত, ভালো মাইনে পায়। স্বামী স্ত্রীর সংসার, তার সাথে কোম্পানির দেওয়া বাড়ি গাড়ি, তাই টাকা পয়সার কোনো অভাব ছিল না। অভাব একটাই, ওদের কোনো সন্তান নেই। নিজের একমাত্র ভাইপো রমেনকে সুজয় নিজের ছেলের মতো মানুষ করেছে। সুজয়ের দাদা ও বৌদি বহুদিন আগে রমেনের ছেলেবেলায় একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে সুজয় এবং তার স্ত্রী দুজনেই মিলে রমেনকে নিজের কাছে রেখে লেখাপড়া শিখিয়ে বড় করেছে এবং প্রায় 3 বছর আগে রমেন একটা ভালো কাজে যোগ দিয়েছে। রমেনের চাকরিতে যোগ দেবার 1 বছরের মধ্যে সুজয়ের স্ত্রী অসুস্থ হয়ে মারা গেল। বাড়িতে শুধুমাত্র 2টা পুরুষ থাকার ফলে বাড়ির রক্ষণাবেক্ষণ করার কেউ রইল না, যার ফলে বাড়িটা আগোছালো হয়ে গেল। কয়েকজন বন্ধুর পরামর্শে সুজয় তার ভাইপো রমেনের বিয়ে দেবে ঠিক করলো। অনেক দেখাশোনার পর সুপ্রিয়ার সাথে রমেনের বিয়ে ঠিক হলো এবং একটা শুভ দিন দেখে সুজয় সুপ্রিয়ার সাথে রমেনের বিয়ে দিয়ে দিল। সুপ্রিয়া যেমনই সুন্দরী তেমনই তার মিষ্টি স্বভাব এবং শ্রেষ্ঠ আচরণ। নিজে গুণে এবং অক্লান্ত পরিশ্রম করে সুপ্রিয়া বাড়ির সেই হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে আনলো। এমন এক গুণী বৌমা পেয়ে সুজয়ের আনন্দের সীমা রইল না। 25 বছর বয়সী সুপ্রিয়া অসাধারণ সুন্দরী। যেমনই সুন্দর তার মুখশ্রী, তেমনি সুন্দর তার গঠন। সুপ্রিয়া ঘরের কাজ করার পরও নিজের সৌন্দর্য ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করত। সুপ্রিয়া প্রায় 5.5 ফুট লম্বা, চোখ দুটো টানা টানা, লম্বা লম্বা চুল, গায়ের রং দুধে আলটা, অথচ পায়ের পাতার গঠন লম্বা এবং সরু। সব মিলিয়ে যে কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে যথেষ্ট ছিল। ফুলসজ্জার রাতে সুপ্রিয়ার সৌন্দর্য দেখে রমেন পাগল হয়ে গিয়েছিল এবং তারপর থেকে সে সুপ্রিয়াকে অনেক ভালোবাসতে লাগলো তার মনের মতো করে। সুপ্রিয়া অসাধারণ সুন্দরী হবার সাথে সাথেই অত্যধিক প্রেম পাগলি ছিল, তাই সে নিজেও রমেনের প্রেমে পাগল হয়ে যেত। রমেনের বিয়ের পর তার কাকা সুজয় একটু একা পড়ে গেল। নিশুতি রাতে রমেনের ঘর থেকে সুপ্রিয়ার হাসি এবং কিছুক্ষণ বাদে দুইজনের আওয়াজ শুনে সুজয় বুঝতে পারত যে তার ভাইপো সুপ্রিয়ার প্রেমে পাগল হয়ে গেছে। সুজয়ের মন এখনো ভালোবাসা চায়, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর সে আর কাউকে ভালোবাসার সুযোগ পাচ্ছিল না। রমেন কিভাবে সুপ্রিয়াকে মনে মনে তাই কল্পনা করে সুজয় পাগল হয়ে যেত। রাত্রিবেলায় শুয়ে সুজয় পুনরায় যখন দুইজনের আওয়াজ শুনতে পেল, তখন দুপুর বেলার দেখা। সুপ্রিয়ার স্নানের দৃশ্য তার চোখের সামনে আবার ভাসতে লাগলো এবং বাধ্য হয়ে তাকে নিজেকে সান্ত্বনা দিতে হলো। বুদ্ধিমতী সুপ্রিয়া ওর শ্বশুরের পরিবর্তিত আচরণ এবং দৃষ্টি ভালোভাবেই বুঝতে পারল, কিন্তু তখন সে কোনো প্রতিবাদ করল না। এর ফলে সুজয়ের সাহস একটু বেড়েই গেল। এইদিকে কর্মসূত্রে রমেনকে মাঝে মাঝে অন্য শহরে গিয়ে রাত্রি যাপন করতে হতে লাগলো এবং সেই রাতগুলোই বাড়িতে সুজয় এবং তার ভাইপো বউ সুপ্রিয়ায় শুধু থাকতে লাগলো। একদিন রমেনের অনুপস্থিতিতে সুজয় স্নেহ করার অজুহাতে সুপ্রিয়াকে কাছে ডেকে তার গালে পাপ্পি দিল এবং সুপ্রিয়ার দিক থেকে কোনো প্রতিরোধ না পেয়ে এক পাকে সুপ্রিয়ার গায়ে হাত বুলিয়ে দিল। সুপ্রিয়া প্রচণ্ড রেগে গিয়ে সুজয়ের থেকে দূরে সরে গিয়ে তাকে ভৎসনা করল এবং রমেন বাড়ি ফেরার পর রাতে সমস্ত ঘটনা জানিয়ে বলল, রমেন, আমি বুঝতেই পারছি কাকিমার অসময়ে মৃত্যুর ফলে কাকু নিজেকে ধরে রাখতে না পেরে আমার দিকে হাত বাড়িয়েছেন, কিন্তু ভাইপোর বউয়ের সাথে এই কাজ করাটা ওনার উচিত হয়নি এবং জানাজানি হলে ওনার এবং আমার দুজনেই বদনাম হবে। রমেন সুপ্রিয়াকে বুঝিয়ে বলল, দেখো সুপ্রিয়া, কাকু নিজেই আমায় মানুষ করে এত বড় করেছেন, তাই আমার উপর ওনারও অশেষ উপকার আছে। আজ তোমার মাধ্যমে উনি কিছু চাইলে আমি প্রতিবাদ করতে পারছি না, তাই তুমি একটু মানিয়ে নাও। সুপ্রিয়া বুঝতে পারল তার খুশ শ্বশুরের এই প্রচেষ্টায় রমেনের পরোক্ষ ছায়া আছে, অতএব প্রতিবাদ করেও কোনো লাভ নেই। তাছাড়া জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করা যায় না। কোনো এক ইংরাজি সাহিত্যকের উক্তি, যদি নিজেকে এড়াতে না পারো তাহলে তাহা উপভোগ করো। সুপ্রিয়ার মনে পড়ে গেল। সে ভাবল কাকু যথেষ্ট মনটা ধরে রেখেছে এবং যেহেতু তার নিষ্কাশনের কোনো উপায় নেই, তাই ওনার চাওয়াটাও বেড়ে গেছে। তাছাড়া রমেন তো অর্ধেক দিন রাতে বাড়ি থাকে না, যার ফলে ওকে সারা রাত একা কাটাতে হয়। এমন অবস্থায় কাকুর সঙ্গ করে দুজনের মনের মতো হওয়া যায় এবং তার জন্য রমেন কোনো প্রতিবাদও করবে না। পরের দিন ভোরবেলায় রমেন কাজে বেরিয়ে গেল এবং জানিয়ে গেল তার ফিরতে 3-4 দিন দেরি হবে। সুপ্রিয়া এই সময়টার সঠিক উপযোগ করা ঠিক করলো এবং খুশ শ্বশুরকে নিজের দিকে টানতে মনস্থির করল।
রবিন বেরিয়ে যাওয়ার পর সুপ্রিয়া পুনরায় বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘরের দরজা বন্ধ করলো না। সে ইচ্ছে করে দরজাটা খুলে রাখলো, চোখ বুজে ঘুমের ভান করে শুয়ে থাকলো। এর ফলে দরজার দিক থেকে ওর সমস্ত সম্পদ দেখা যেতে লাগলো। এই দৃশ্যর দিকে সুজয়ের দৃষ্টি পড়ে গেল। তার যন্ত্রণা করে উঠল। সুজয় ভাবল সুপ্রিয়া ঘুমাচ্ছে, তাই গুটি গুটি পায়ে সুপ্রিয়ার ঘরে ঢুকলো এবং সেলফোনের আলোয় সুপ্রিয়াকে দেখতে লাগলো। সুজয় নিজেকে হারিয়ে ফেলেছিল। সে নিজেকে কোনো রকম ধরে নিজের ঘরে এসে নিজেকে ঠান্ডা করলো। সুপ্রিয়া সব কিছুই দেখলো, কিন্তু কিছু না দেখার ভান করে চোখ বুজে শুয়ে রইল। প্রায় ঘন্টাখানেক বাদে সুপ্রিয়া বিছানা থেকে উঠল এবং একটা শাড়ি পরে পরিপাটি করে সাজলো। শাড়ির আঁচলটা ইচ্ছে করে একটু নামিয়ে রাখলো। তারপর 2 কাপ চা নিয়ে বসার ঘরে সুজয়ের কাছে গিয়ে বলল, হাই কাকু, গুড মর্নিং। সরি, তোমার চা দিতে একটু দেরি করে ফেললাম। কেমন আছো? সুপ্রিয়া সুজয়ের সামনে এমনভাবে বেঁকে চায়ের কাপটা টেবিলের উপর রাখলো যাতে সুজয় ওকে ভালো করে দেখে ফেলে। কিন্তু গতকালের ঘটনার পরে সুজয়ের মনে একটা ভয় হচ্ছিল, তাই সে সুপ্রিয়ার উপর থেকে দৃষ্টি সরিয়ে নিল। সুপ্রিয়া সোফার উপর সুজয়ের গা ঘেঁষে এমনভাবে বসলো, সে সুজয়ের গাল টিপে মুচকে এসে বলল, কাকু, গতকাল তোমায় বকেছিলাম, তাই কি রাগ করে আমার দিকে তাকাচ্ছ না এবং কথা বলছো না? গত রাতে রমিন আমায় বলেছে যে ওর উপর তোমার অনেক উপকার আছে, এর বিনিময়ে আমি ওর স্ত্রী হয়ে তোমার কাছে এসেছি। সরি কাকু, আর কোনো দিন তোমায় কিছু বলবো না। আমি বুঝতে পেরেছি রাতের বেলায় রমিন আমার সঙ্গে, ফলে তোমার খুব কষ্ট হয় এবং কাকিমার কথা মনে পড়ে যায়। সুজয় যেন নিজের কানের উপর বিশ্বাসই করতে পারছিল না। যে মেয়েটা গতকাল ওকে যা তা বলেছে, তারই পরিবর্তিত রূপ দেখে সুজয় কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। সুপ্রিয়া সুজয়ের হাতটা টেনে নিজের উপর রাখলো এবং বলল, কাকু, তুমি গতকাল যা আমার কাছে চেয়েছিলে, আজ আমি তোমায় অনুমতি দিলাম। আচ্ছা কাকু, এই কিছুক্ষণ আগে চুপি চুপি টর্চের আলোয় কি দেখছিলে? তোমার কেমন লাগলো বলো তো? সুজয় যেন বিদ্যুতের শক খেলো। সে আমতা আমতা করে বলল, না মানে তুমি? সুপ্রিয়া হাসতে হাসতে বলল, হ্যাঁ কাকু, আমি ইচ্ছে করে ঘুমের ভান করে শুয়েছিলাম। আমি দেখছিলাম তুমি আমার দিকে এগোনোর সাহস করো কিনা। যাই হোক, ভাইফোর বউয়ের ঘাসবিহীন তোমার কেমন লাগলো? বললে না তো, কাকিমার মতো সুন্দর না হলেও আমি তোমায় সেই সব আনন্দ দিতে রাজি আছি যা কাকিমা তোমায় দিত। সুজয় মনে মনে একটু সাহস পেল এবং সুপ্রিয়াকে বলল, সুপ্রিয়া, তোমার অসাধারণ সুন্দর। আমি এবং রমেন অনেক ভাগ্য করেছি, তাই এই স্বর্গদ্বার দেখতে পেলাম। তোমার কাকি শাশুড়ির সাথে তোমার কোনো তুলনা হয় না। তুমি আমায় অনুমতি দিয়েছ, তাই আমি সাহস করেছি। সুপ্রিয়া হেসে বলল, না কাকু, এইটুকু সাহসে হবে না, আরও বেশি সাহস করো। আচ্ছা দাঁড়াও, আমি নিজেই দিচ্ছি। সুজয় একটু পর বলল, আমাদের বাড়ির 2 কাজের বউ বেশ কিছুদিন আগে আমার সাথে প্রেম করেছিল, কিন্তু এই ঘটনা রমেন বা তার কাকিমা কেউ জানে না। তুমি যেন রমেনকে বলে দিও না। সুপ্রিয়া মুচকি এসে বলল, দূর বোকা, এসব কথা কি বরকে কেউ বলে? তা কাকু, তুমি ওই কাজের বউগুলোকে ভালোবেসেছিলে? সুজয় বলল, সুপ্রিয়া, গতকাল এবং আজ এর মধ্যে তুমি সম্পূর্ণ পাল্টে গেলে কি করে বলো তো? গতকাল এত রক্ষণশীল ছিলে, আজ তো তোমার মুখে খই ফুটছে। সুপ্রিয়া হেসে বলল, গতকাল আমি তোমার ভাইপোর বউ ছিলাম, আজ আমি নিজেকে সম্পূর্ণ পাল্টে তোমার বান্ধবী হয়ে গেছি। এখন থেকে আমি কিন্তু তোমায় কাকু না বলে সুজয় বলে ডাকবো, কোনো আপত্তি নেই তো? সুজয় বলল, কোনো আপত্তি নেই। তাই কাকু সম্বোধন মোটেই মানাচ্ছে না। আর হ্যাঁ, ওই কাজের বউগুলোকে আমি বেশ কয়েকবার প্রেম প্রস্তাব দিয়েছিলাম, হেব্বি মজা লেগেছিল। সুপ্রিয়া বলল, এইবার এই বান্ধবীকে দিলে তোমার অনেক হেব্বি লাগবে। সুজয় বলল, গতকাল তোমার রাগ দেখে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আজ তুমি আমার পাশে এই অবস্থায় থাকবে। সুপ্রিয়া মুচকি হেসে বলল, এই শোনো, তৈরি হয়ে নাও তো, না হলে তোমার অফিস যেতে দেরি হবে। অফিস থেকে ফিরে সন্ধ্যায় এবং রাতে তোমার যতবার ইচ্ছে হবে আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। সুপ্রিয়ার বলার পরও সুজয় ওকে আরও অন্তত। এরপর স্নান খাওয়া করে সুজয় অফিসে বেরিয়ে গেল। সন্ধ্যাবেলায় সুজয় অফিস থেকে বাড়ি ফিরল। সুপ্রিয়া যেন সুজয়ের অপেক্ষা করছিল। ঘরে ঢুকতেই সুপ্রিয়া সুজয়কে 2 হাতে জড়িয়ে ধরে গালে পাপ্পি দিয়ে বলল, কি কাকাবাবু, অফিসের কাজকর্ম করেছ না সারাদিন ভেবে গেছো বাড়ি ফিরে বৌমাকে কখন এবং কিভাবে পটাবে? হ্যাঁ গো, আমিও সারাদিন তোমার কথা ভেবে ছটপট করেছি। তুমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর তো এই রাত তোমার আমার, শুধু দুজনার, তাই তো? সুপ্রিয়া নিজে হাতে জামা কাপড় ছাড়িয়ে সুজয়কে বাথরুমে পাঠিয়ে দিল এবং নিজেও ড্রেস পাল্টে নিল।
বাথরুম থেকে বেরিয়ে সুপ্রিয়াকে দেখে সুজয়ের চোখ ধাঁধিয়ে গেল। সুপ্রিয়া গোলাপি রঙের ড্রেস পরে দাঁড়িয়েছিল। সুজয়ের মনে হলো যেন তার বৌমার বদলে কোনো সেনে তারকা দাঁড়িয়ে আছে। সুজয় বলেই ফেলল, সুপ্রিয়া, তুমি কি অসাধারণ সুন্দরী গো। রমেন খুবই ভাগ্য করে এসেছে, তাই তোমার মতো অপ্সরাকে পেয়েছে। এই ড্রেস তোমায় অসাধারণ লাগছে গো। সুপ্রিয়া হেসে বলল, আর তুমি নিজেও কত ভাগ্য করে এসেছো সেটা বলো। নিজের সুন্দরী বৌমাকে বান্ধবী করে পেয়েছো। এই ড্রেসটা রমেন হানিমুনে যাওয়ার সময় কিনে দিয়েছিল। হানিমুনে থাকার সময় আমায় সবসময় এই ড্রেসটা পরে থাকতে হতো। সকালবেলায় তোমার সাথে আমার ফুলসজ্জা হয়েছিল, রাতের বেলায় হানিমুন হবে, তাই আমি এই ড্রেসটা পরলাম। আমি চা বানাচ্ছি, আমরা দুজনে চা খেয়ে তারপর গল্প করব। সুপ্রিয়া চা তৈরি করার জন্য রান্নাঘরে ঢুকলো। সুজয় বসার ঘরে চেয়ারে বসে সুপ্রিয়াকে দেখছিল। আর বসে না থাকতে পেরে সুজয় উঠে গিয়ে সুপ্রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল। সুপ্রিয়া হেসে বলল, সুজয়, সুন্দরীকে দেখে চা খাবারও অপেক্ষা করতে পারছো না? আহারে, বেচারার কি কষ্ট। ঠিক আছে, আমি যতক্ষণ চা বানাচ্ছি ততক্ষণ তুমি এটা খাও। সুপ্রিয়া সুজয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমার ছোট্ট শ্বশুরটা কত মন দিয়ে খাচ্ছে। শোনো ডার্লিং, সমস্ত এনার্জি এখন ব্যয় করিও না। এখন সারা রাত পড়ে আছে, আজ রাতে ঘুম নেই। আজ আমাদের হানিমুন কিনা। সুপ্রিয়া বলল, সুজয়, তোমার চিন্তা করতে হবে না। রমেন নিজেই চাই যে আমি তোমার কাছে আসি। সেটা আমি রমেনের কথায় বুঝে নিয়েছি। আমি রমেনকে জানিয়ে ওর এখানে থাকা অবস্থায় তোমার কাছে আসব। রমেন কোনো আপত্তি করবে না। রমেনের ফিরে আসার পর সন্ধ্যার সময় সুজয়ের সামনেই সুপ্রিয়া রমেনকে বলল, রমেন, তোমার ইচ্ছে মতো। তোমার এখানে না থাকায় আমি এবং কাকু অনেকবার মিশেছি এবং দুজনেই খুব আনন্দ করেছি। তা থেকে আমি উপলব্ধি করেছি কাকুর এখনও যথেষ্ট বয়স আছে। এখন আমাদের মধ্যে শ্বশুর ও বৌমার সম্পর্ক না হয়ে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হয়ে গেছে এবং আমি ওর নাম ধরেই ডাকছি। এই অবস্থায় আমি তোমার সাথে আলাদা ঘরে থাকলে রাতে সুজয়ের কষ্ট হবে, তাই এখন থেকে আমরা তিনজনেই এক ঘরে ও এক খাটেই শুইব এবং আমি মাঝে, আমার এক পাশে স্বামী এবং আর এক পাশে শ্বশুরমশাই থাকবেন। রমেন সুপ্রিয়ার প্রস্তাব আনন্দের সাথে মেনে নিল।